সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আজকে নতুন টপিক অর্থাৎ অষ্টম শ্রেণীর 2025 বৃত্তি পরীক্ষায় যে সৃজনশীল গণিত এসেছিল তার 1 নম্বরটা আমরা আজকে একটু দেখব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। দেখো সৃজনশীল কি বলা আছে, একটি কক্ষের মেঝের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4.5 মিটার, দেয়ালের উচ্চতা 4 মিটার এবং পুরুত্ব দেওয়া আছে 25 সেন্টিমিটার। এটা মূলত উদ্দীপকটা দেওয়া আছে। এখানে 3টা প্রশ্ন আছে। প্রশ্ন 3টা বলা হচ্ছে কি যে ক নম্বরে 3, 5, 8, 12 তালিকার পরবর্তী দুটি পদ নির্ণয় করো। আমরা জানি যে সবসময় কিন্তু সৃজনশীল প্রশ্নের 1 নম্বর যেটা থাকে সেটা ওই প্রশ্ন রিলেটেড থাকে না। ওইগুলো যেমন এটা পাটিগণিত থেকে এসেছে, তাহলে পাটিগণিতের একটা প্যাটার্নের একটা অঙ্ক এখানে দিয়ে দিয়েছে, তাহলে এটার সাথে এটা কোনো রিলেটেড না, কিন্তু সেটার উত্তর দিতে হবে। পরবর্তীতে বলা হচ্ছে কি খ নম্বরে 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো, অর্থাৎ এই উদ্দীপকের থেকে নির্ণয় করতে হবে 4 দেওয়ালের আয়তন। 3 নম্বরে দেওয়া আছে প্রতি বর্গফুট যদি 125.50 টাকা হিসেবে খরচ হয়, তাহলে কক্ষটি সম্পূর্ণ মেঝে টাইলস করতে আমাদের কত খরচ হবে। অর্থাৎ প্রতি বর্গফুট বলেছে 125 টাকা 50 পয়সা খরচ, তাহলে সম্পূর্ণ মেঝেটা করতে আমার কতটুকু লাগবে। তার জন্য কিন্তু আমাদের এই খ নম্বর অঙ্কটা অবশ্যই আগে করতে হবে, তারপরে আমরা ঘটা করতে পারবো। তাহলে শুরুতে দেখো সৃজনশীল যেহেতু শুরুতে আমরা ক নম্বরে কি বলা হচ্ছে, ক নম্বরে বলেছি যে এই যে ধারাটা দেওয়া আছে 3, 5, 8, 12, এটার পরবর্তী দুইটা পদ নির্ণয় করতে হবে। তাহলে 3, 5, 8, 12 এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা পদের সাথে পরবর্তী পদের কি ধরনের মিল বা পার্থক্য আছে বা কোনটা কি আছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে, আমরা লিখি প্রদত্ত তালিকা, এটা যে 3, 5, 8, 12। তাহলে আমরা দেখি এটার পার্থক্য হচ্ছে 2, এটার পার্থক্য 3, এটার পার্থক্য কিন্তু 4। তাহলে 2, 3, 4 প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পার্থক্য 1 করে বাড়ছে, তাই না? যে প্রতি ক্ষেত্রে পার্থক্য আমাদের 1 করে বাড়ছে। তার মানে আমরা দেখি যে প্রতিবার পার্থক্য 1 করে বাড়ছে। অর্থাৎ কি করতে হবে, দেখো 1 করে বাড়ছে বলতে কি 3 এর সাথে আমরা 2 যোগ করে 5 পেয়ে যাচ্ছি। তাহলে 5 এর সাথে 2 না, 5 এর সাথে তখন এই 2 এর সাথে তখন 1 যোগ করতে হবে। 1 যোগ করলে 5 এর সাথে 3 যোগ, তাহলে 8 পাচ্ছি। এবার 3 এর সাথে 1 যোগ করলে 4, 8 এর সাথে 4 যোগ করলে আমরা পাচ্ছি 12। ঠিক একইভাবে 12 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে পাবো আমরা 17। এভাবে আমাদের 1 1 করে বাড়বে। তাহলে সেটা আমরা গাণিতিকভাবে কিভাবে দেখাবো, দেখো তাহলে আমরা লিখতে পারি কি অতএব পরবর্তী পদ দুটি হবে। কি হবে দেখো পরবর্তী পদ দুটি আমরা এখানে দেখাই যে আমরা তাহলে কি করব, প্রতি ক্ষেত্রে যেহেতু 1 করে বাড়ছে তাহলে আমাদের পরবর্তী পদ হবে কি 12, 12 সাথে কি 4, 4 এর সাথে কিন্তু আমরা 1 যোগ করব, করলেই আমাদের পরবর্তীটা পেয়ে যাবে, অর্থাৎ 17। ঠিক আছে? একইভাবে আমরা পরবর্তী আরেকটা কিভাবে পাবো, 17 সাথে কি যোগ হবে, তাহলে এখানে যখন 4 এর সাথে 1 যোগ করে 5 হয়েছে, এবার তাহলে 5 এর সাথে 1 যোগ করব, করলে কত হবে 17 যোগ 6 অর্থাৎ 23। তাহলে আমাদের পরবর্তী পদটা হবে 23। অতএব পরবর্তী দুটি পদ হবে 17
এবং 23। দেখো কত সহজেই আমরা পেয়ে গেলাম। এভাবে আমরা কিন্তু করে ফেলতে পারবো আমাদের এই ধরনের যত অঙ্ক আসবে সবগুলো। এবার আমরা চলে যাব পরবর্তীতে, অর্থাৎ খ নম্বর অঙ্কে আমরা যাব। খ নম্বরে কি বলেছে দেখো, খ নম্বরে বলা ছিল উদ্দীপকে যে মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতাও আছে এবং কি আছে, পুরুত্ব দেওয়া আছে। আমরা এতদিন কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দিয়ে অঙ্ক করেছি, দৈর্ঘ্য প্রস্থ মানে ক্ষেত্রফল বের হয়ে যাবে, কিন্তু এখানে আবার কি পুরুত্ব দেওয়া আছে। পুরুত্বটা দেওয়া থাকলে তাহলে আমরা কিভাবে অঙ্কটা সমাধান করব? একটু জটিল, যেহেতু বৃত্তি পরীক্ষা একটু জটিল বা ঘোরানো অঙ্ক অবশ্যই থাকবে মেধাবীদের জন্য। দেখো তাহলে আমরা কি করতে পারি, আমাদের কি কি দেওয়া আছে সেটা আগে আমরা একটু দেখে নিই। এখানে লিখে ফেলি, দেওয়া আছে আমরা পুরুত্বটা, যেহেতু আমাদের আবার আরো খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা একক যেন একই এককে থাকে। অর্থাৎ এখানে মিটার আছে, এটাও মিটার আছে, এটাও মিটার আছে, কিন্তু এটা আছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারটাকে আমরা আগে মিটারে করে ফেলি। দেওয়ালের পুরুত্ব 25 সেন্টিমিটার। অর্থাৎ এটাকে মিটার যখন বানাবো তখন আমরা কি 100 দিয়ে ভাগ করব। অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে, এটাও কিন্তু তোমরা জানো, তারপরেও একটু দেখাই, 100 দিয়ে ভাগ করলে কি হবে, এখানে যেহেতু 2টা অঙ্ক আছে, এখানে আছে 3টা অঙ্ক, তাহলে আমার একের জন্য দশমিক, এবং এই যে 2টা অঙ্ক আছে যেহেতু আমাদের এখানেও 2টা শূন্য, এখানেও 2টা অঙ্ক, অর্থাৎ দশমিকের পরেই 2টা অঙ্ক বসালে হয়ে যাচ্ছে, এটা মিটার। ঠিক আছে, দেওয়ালের পুরুত্ব 25 সেন্টিমিটারকে আমরা মিটার বানালাম 0.25 মিটার। এবার আমাদের কাজ কি দেখো, আমরা যদি একটু চিত্রের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি। আমরা একটা ঘর যদি এঁকে নিই, যেহেতু এটা কি আছে দৈর্ঘ্য প্রস্থ সমান না, তাহলে এটা কিন্তু একটু আয়তক্ষেত্রের মতোই হবে, যে সামনাসামনি বাহু দুইটা একটু সমান্তরাল হবে। এবার কি বলেছে দেখো, আমাদের কিন্তু এটা 5 মিটার আর এটা হচ্ছে 4.5 মিটার। আর বলা আছে কি পুরুত্ব, পুরুত্ব অর্থাৎ এই যে সব দিক থেকে কিন্তু, যেহেতু হাতে আঁকছি কম বেশি হতে পারে, এই যে পুরুত্বটা, অর্থাৎ এপাশে 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 এই যেটুকু, এটুকু হচ্ছে তার পুরুত্ব। তাহলে পুরুত্বটা বলেছি কি আমরা এখানে বের করেছি যে 0.25 মিটার, এদিকেও তার এদিকেও 1.25 মিটার। তাহলে এবার কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয়ে গেল যে কি আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এই সামনাসামনি বাহু দুটো আমরা যেমন দৈর্ঘ্য হিসাব করব, এই পাশেরটা হবে প্রস্থ। তাহলে এই যে দৈর্ঘ্যটা যখন হিসাব করব তখন কিন্তু শুধুমাত্র এটুকু থাকবে না, সাথে এটুকু আমাদের নিতে হবে। প্রস্থর ক্ষেত্রেও সাথে এটুকু আমরা নিয়ে নিব। তাহলে দেখো আমরা এখন লিখে ফেলি দৈর্ঘ্য আর প্রস্থ। যেহেতু এখানে দৈর্ঘ্য দুই পাশেই কিন্তু 2.25, দুই পাশে 2.25, তাহলে আমরা এবার লিখে ফেলি যে দেয়াল সহ, দেয়াল সহ, যেহেতু দেয়ালের পুরুত্ব এটা, তাহলে আমরা লিখে ফেলি দেয়াল সহ মেঝের দৈর্ঘ্য, সেটা কত হবে, এর সাথে 5 এর সাথে যোগ হবে কি দুই পাশেরই, তাহলে কি আসবে 2 গুণ 0.25, এটা মিটার। অর্থাৎ এটা আমাদের আসবে 5.5 মিটার। ঠিক আছে, এবার আমরা কি করব, দেয়াল সহ
মেঝের এবার প্রস্থ নির্ণয় করব। প্রস্থটাও কি একই হবে, প্রস্থ একইভাবে করে ফেলবো। 2.25 মিটার, অর্থাৎ এটা করলে আসবে 5 মিটার। এবার দেখো দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে গেছি, তাহলে কি এবার আমরা ক্ষেত্রফল সহজে নির্ণয় করতে পারবো। ক্ষেত্রফল সহজে নির্ণয় করতে পারলে দেখো কিভাবে করব। অতএব দেয়াল সহ এবার মেঝের দৈর্ঘ্য প্রস্থ বের করলাম, তাহলে এবার কক্ষের, এটাও কক্ষ লিখে নিলেই তোমাদের আর কনফিউশন থাকবে না। কক্ষের মেঝের দৈর্ঘ্য, তাহলে কক্ষের ক্ষেত্রফল লিখবো। কক্ষের ক্ষেত্রফল বা কক্ষের মেঝের ক্ষেত্রফলও লিখে ফেলতে পারি, তাহলে ভালো বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। ক্ষেত্রফল তাহলে কি আসবে আমাদের, ওই 5.5 গুণ 5, এটা তখন আসবে বর্গ মিটার, অর্থাৎ এখানে আমাদের আসবে 27.5 বর্গ মিটার, এটা আসবে। এগুলো তাহলে দেয়াল সহ মেঝের ক্ষেত্রফল বের হলো। এবার যদি আমরা কি করি যে এখান থেকে শুধু মেঝের ক্ষেত্রফলটা বের করি, শুধু মেঝের ক্ষেত্রফলটা বের করে ফেলি, বের করলে কি আসবে দেখো, শুধু মেঝের ক্ষেত্রফল দেয়াল ছাড়া লিখে নি, শুধু মেঝের ক্ষেত্রফল, তাহলে কি আসবে 5 গুণ 4.5 বর্গ মিটার, অর্থাৎ 22.5 বর্গ মিটার, এটা আসবে। ঠিক আছে, এবার যদি আমরা কি করি, এই মেঝের দেয়াল সহ মেঝের ক্ষেত্রফল থেকে শুধুমাত্র মেঝের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা দেয়ালের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। আমরা দেয়াল সহ থেকে দেয়াল ছাড়া বিয়োগ করে দিই, তাহলে আমরা কি দেয়ালের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি। অতএব দেওয়ালের ছেদের ক্ষেত্রফল সমান, থেকে এটা বিয়োগ করব, বর্গ মিটার, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি এখানে 5 বর্গ মিটার। এবার কথা হচ্ছে কি, আমাদের বলা হয়েছিল কি 4 দেওয়ালের আয়তন বের করতে, আয়তন বের করার কথা বলা হয়েছিল। যেহেতু দেওয়ালের ক্ষেত্রফলের এখানে কিন্তু আয়তন মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম দৈর্ঘ্য প্রস্থ। এবার এর সাথে যদি আমরা উচ্চতাটা গুণ করে দিই, তাহলে আমরা কিন্তু সহজেই পেয়ে যাব 4 দেওয়ালের আয়তন। দেখো তাহলে 4 দেওয়ালের আয়তনটা কি হবে, দেওয়া আছে কি দেওয়ালের উচ্চতা 4 মিটার,
অতএব বলেছে 4 দেওয়ালের আয়তন 4x5। এখানে 4 দেওয়ালের আয়তন বলতে এই 4 কিন্তু না, এখানে দেওয়ালের উচ্চতা 4 মিটার দেওয়া আছে, এজন্যই কিন্তু এটা 4। নাইলে অনেকে কনফিউশনে থাকবে যে 4 দেওয়াল লেখা আছে তাই মনে হয় 4, তাহলে অন্য অঙ্ক করার সময় কিন্তু একই ভুল, তখন ভুল হয়ে যেতে পারে। তাহলে এটা কিন্তু দেওয়ালের উচ্চতার কারণে, এখানে উচ্চতা যদি 5 থাকতো তাহলে কিন্তু আমরা 5 লিখতাম, যদি 6 থাকতো তাহলে 6 লিখতাম, কিন্তু এখানে 4 আছে এই জন্যই আমরা 4 লিখেছি। ঠিক আছে, তাহলে যেহেতু আয়তন তার একক হবে ঘন মিটার। এটাই আমাদের 4 দেওয়ালের আয়তন। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে, তাহলে তোমার সেই সমাধানটা আমরা করে দিতে পারবো। দেখো খুব সহজে কিন্তু আমরা খ নম্বরটা করে ফেলতে পারবো। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের আছে গ নম্বরটা। গ নম্বরটা বলছে যে প্রতি বর্গ ফুটের আয়তন 125 টাকা হিসাবে কক্ষটি সম্পূর্ণ মেঝে টাইলস করতে কত খরচ হবে। এখানে কিন্তু এক ধরনের প্রশ্ন আসতে পারে, অনেকেই প্রশ্ন করতে পারে যেহেতু আমরা আয়তন, তাহলে আমরা এত ক্ষেত্রফলটা আগে বের না করে আমরা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে পেয়ে যেতাম। কিন্তু এখানে আমরা কেন করেছি, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু বলা হচ্ছে প্রতি বর্গ ফুটের ক্ষেত্রফল এত টাকা হিসাবে খরচ হচ্ছে, এইটার সমাধান করার জন্যই কিন্তু আমরা মূলত এইভাবেই অঙ্কটা করেছি। কেউ কিন্তু এই ধরনের কথা বলবে না যে কেন এটা হলো, বা আমি ওইভাবে করলে তো হয়ে যেত। কিন্তু মূল সমস্যাটা হলো এখানে যে আমাদের প্রশ্নে কি চাচ্ছে, যাতে আমাদের বারবার একই জিনিস করা না লাগে, এই কারণে আমরা এভাবে করেছি। দেখো এর জন্য আমাদের কি লাগবে তোমরা দেখে নিও ভিডিওতে, যে আমাদের বলেছে যে সম্পূর্ণ মেঝেটা টাইলস করবো। তো সম্পূর্ণ মেঝে যদি টাইলস করি তখন আমাদের কিন্তু সেই ক্ষেত্রফলটা দরকার হবে। সেই ক্ষেত্রফলটা আমাদের ছিল কোনটা সেটা দেখব। আগে আমরা লিখে ফেলি। দেখো গ নম্বরে বলেছে কি, আমরা এই যে দেখো এটা যে লিখেছি এটা কিন্তু আমাদের ছিল যে দেয়াল ছাড়া, মানে শুধু মেঝের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটুকু আমরা যেহেতু টাইলস করবো, টাইলস তো শুধু মেঝেতেই করতে বলেছে, তাহলে আমাদের লাগবে এইটুকু। এই জন্যই আমরা এটা আলাদা করে করেছি। তাহলে আমরা এখানে লিখে নিই যে কক্ষের মেঝের ক্ষেত্রফল 22.5 বর্গ মিটার। এটা আমরা কোন জায়গা থেকে পেয়েছি, আমরা খ হতে, এই কথাটা এখানে লিখে নেব, তাহলে কিন্তু আমাদের সুবিধা, নইলে আবার আমাদের করতে হবে। তাহলে খ হতে আমরা এটা পেয়েছি, তাহলে আমাদের আর দরকার নেই এগুলো, আমরা আমাদের মূল অঙ্কটা করে ফেলি। দেখো খ হতে পেয়েছি, যে ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু সম্পূর্ণ সৃজনশীলটা করতে গেলে তো একটু সময় লাগবে, একটু বুঝিয়ে না করলে তোমরা বুঝতে পারবে না, পরবর্তীতে গুলিয়ে ফেলবে, সেখানে সমস্যা হবে, বারবার টেনে দেখবে তাহলে বুঝতে পারবে। তাহলে কক্ষের মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে এটা। এবার আমাদের বলেছে কি প্রতি বর্গ ফুট, এখানে কিন্তু বর্গ মিটার দেওয়া আছে, আমাদের বলা হচ্ছে এখানে বর্গ ফুটে। তাহলে এখানেও কিন্তু আরেকটু কাজ বাকি আছে, সেটা হলো কি যে আমরা জানি, আমাদের কিছু মনে রাখার বিষয়গুলো ছিল। আমরা জানি কি 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার সমান কত, কে বলতে পারবে কত বর্গ ফুট? 1 বর্গ মিটার সমান, দেখো কার কার হয়েছে 10.76 বর্গ ফুট, অর্থাৎ 1 বর্গ মিটার সমান 10.7 বর্গ ফুট। তাহলে এইবার 22 বর্গ মিটার সমান কত বর্গ ফুট আমরা বের করতে পারবো। দেখো সেটা, অতএব 22.5 বর্গ মিটার সমান
তাহলে কি হবে 22.5 গুণ 10.76 বর্গফুট। তাহলে এটা বের হয়ে যাবে, গুণ করলে এটা গুণফল আসবে, তোমরা ক্যালকুলেটর চেপে করে ফেলতে পারবা। আসবে কত? 242.1 বর্গফুট। ঠিক আছে, দেখো তাহলে আমরা বর্গফুটটা পেয়ে গেলাম। তাহলে 1 বর্গফুট যদি এত টাকা হয়, তাহলে এই বর্গফুটটা কত টাকা হবে আমরা সহজেই বের করে করতে পারবো। এবার দেখো, অতএব 1 বর্গফুট মেঝেতে খরচ হয় 125.50 টাকা। তাহলে অতএব 242.1 বর্গফুট মেঝেতে খরচ হয় 242.1 গুণ 125.50 এত টাকা। তাহলে কত আসবে দেখো, এটাও কিন্তু তোমরা ক্যালকুলেটর চেপেই করে ফেলতে পারবা। আসবে 30,383.55। ঠিক আছে, 30,383.55 টাকা। দশমিকের পরে কিন্তু সবসময় সংখ্যাগুলোকে একসাথে বলতে হয় না, অঙ্কগুলো আলাদা আলাদা করে বলতে হয়। তাহলে আমাদের মোট খরচ হবে 30,383.55 টাকা। তাহলে দেখো খুব সহজেই আমরা সমাধান করে ফেললাম। তাহলে এটার জন্য আমাদের 2 বার করে করা লাগবে না, এই জন্যই আমাদের খ নম্বরটা একটু বড় হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি দেখো আমরা কিন্তু খুব সহজেই সমাধানগুলো করে ফেলতে পেরেছি। তাহলে আমাদের সাথে থাকো, তাহলে আমাদের পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা এই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025-এর যে প্রশ্নগুলো ছিল সবগুলো সমাধান করে দেখাবো। তাহলে তোমরা অনেক জটিল সমস্যার সমাধান পেয়ে যাবে, এবং কারোর কোনো অসুবিধা থাকলে, সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আমাদের সাথে থাকো, আর আমাদের সাথে যোগাযোগের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করবে, তাহলেই সমস্যার সমাধান সহজেই হবে। আমাদের ফেসবুক পেজেও দেওয়া থাকবে, তোমরা সেটাতেও ফলো করে রাখলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আমাদের সাথে অনলাইনে সরাসরি ক্লাসও করতে পারো, সেটার জন্যও যোগাযোগ করতে পারো।